আমার বুক ভেঙে যাচ্ছে শার্লক হোমসের এই শেষের কাহিনী লিখতে। বিধাতা তাকে অনেক প্রতিভা দিয়ে এ সংসারে পাঠিয়েছিলেন। তার সেই অসাধারণ ক্ষমতার কিছু কিছু অসংলগ্ন এবং অপর্যাপ্তভাবে এর আগে লিখেছি। কাহিনীমালা শুরু হয়েছিল স্টাডি ইন স্কারলেট মামলায়। নেভাল ট্রিটি কেসে তা চূড়ান্ত রূপ নেয়। এরপর আর কিছুই লিখব না ঠিক করেছিলাম। যে ঘটনার ফলে আজ আমার জীবন শূন্য হয়ে পড়েছে, দীর্ঘ 2 বছরেও তা নিয়ে এক লাইন লেখারও আর ইচ্ছে ছিল না। কিন্তু কর্নেল জেমস মরিয়ার্টি পত্র মারফত যেভাবে তার ভাইয়ের স্মৃতিচারণ শুরু করেছেন এবং তার পক্ষ নিয়ে কথার জাল বুনে চলেছেন, যে বাধ্য হয়ে আমাকে হাটে হাড়ি ভাঙতে হচ্ছে। ঠিক কী ঘটেছিল আমি ছাড়া কেউ তা জানে না। দেখছি তা গোপন রেখেও আর লাভ হচ্ছে না। যদ্দূর জানি এ সম্পর্কে 3টে বিবরণ বেরিয়েছিল আজ পর্যন্ত। 1891 সালের 6ই মে তারিখে জার্নাল দ্য জেনেভয়ের খবর, 7ই মে তারিখে ইংরেজি কাগজে রয়টার পরিবেশিত সংবাদ এবং কর্নেল জেমস মরিয়ার্টি লিখিত পত্রাবলী, যার কথা এইমাত্র উল্লেখ করলাম। প্রথম দুটো নিরতিশয় সংক্ষিপ্ত, কিন্তু তৃতীয়টি সত্যের অপলাপ, ঘটনার বিকৃতিকরণ। তাই ঠিক করেছি এই প্রথম দেশের লক্ষ্যে জানাবো প্রফেসর মরিয়ার্টি এবং শার্লক হোমসের মধ্যে ঠিক কী ধরনের সংঘাত লেগেছিল শেষের সেই দিনগুলিতে এবং শেষ পর্যন্ত কী ঘটেছিল। বিয়ের পর হোমসের সঙ্গে দেখা সাক্ষাৎ কমে এসেছিল বটে, কিন্তু গোলমেলে কেসে সঙ্গীর দরকার হলেই ও আমাকে টেনে নিয়ে যেত বাড়ি থেকে। তারপর তাও কমে এলো। 1890 সালে মাত্র 3টি কেসে তার সান্নিধ্য পেলাম। ওই বছরের শীতকালে ফরাসি সরকার নিয়োজিত 2টি মামলায় সে এমন জড়িয়ে পড়ল যে খবরের কাগজের খবর থেকে বুঝলাম খুব তাড়াতাড়ি তার দর্শন আর পাবো না এবং দীর্ঘকাল তাকে ফ্রান্সেই থাকতে হবে। তাই 24 এপ্রিল সন্ধ্যের পর আমার চেম্বারে তাকে লম্বা পা ফেলে ঢুকতে দেখে সত্যিই হকচকিয়ে গেলাম। দেখলাম দারুণ ফ্যাকাশে মেরে গেছে আগের চেয়ে। আমার দৃষ্টি অনুসরণ করে ও বুঝে নিলে আমার মনের কথা। বললে, আরে হ্যাঁ, কাজের চাপে নাওয়া খাওয়ার সময় পাচ্ছি না। ভায়া, জানলার খড়খড়িটা নামিয়ে দিলে অসুবিধা হবে বলে দেওয়ালে পিঠ ঘষতে এগিয়ে গিয়ে খড়খড়ি বন্ধ করে ছিটকিনি এঁটে দিল হোমস। খুব আতঙ্কে আছো দেখছি, বললাম আমি। তা আছি। কিসের আতঙ্ক? এয়ার গানের। মাই ডিয়ার হোমস, কি আবল তাবল বকছ? ভায়া ওয়াটসন, ছায়া দেখে চমকে ওঠা আমার কোষ্ঠীতে লেখেনি, তা তুমি জানো। কিন্তু আসন্ন বিপদকে অবহেলা করার মধ্যে বাহাদুরি কিছু নেই। যাকে দেশলাইটা ধার দেবে? সিগারেট ধরিয়ে নিয়ে 2-4 টান মেরে যেন অনেকটা সহজ হলো হোমস। বললে, এক্ষুনি কিন্তু তোমার বাগানের পেছনের পাঁচিল টপকে পালাবো। কি ব্যাপার বলো তো? উত্তরে আলোর সামনে হাত ভারিয়ে ধরল হোমস। দেখলাম 2টো আঙুলের গাঁট ফেটে গেছে এবং রক্ত ঝরছে। কি বুঝলে? খুব একটা হালকা ব্যাপার তাহলে নয়। বউ কোথায়? বাড়ি নেই, দিন কয়েকের জন্যে বাইরে গেছে। তাই নাকি? তাহলে চলো আমার সঙ্গে, সপ্তাহখানেক ইউরোপ বেরিয়ে আসবে। কোথায়? যেদিকে দুচোখ যায়। এ তো বড় রহস্যজনক ব্যাপার। লক্ষ্যহীনভাবে ছুটি কাটানোর ধাত শার্লক হোমসের নেই। ফ্যাকাশে মুখ, শুকনো আবৃত্তি দেখেও মনে হচ্ছে মানসিক উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। নার্ভ টান টান হয়ে রয়েছে। আমার নীরব প্রশ্ন চোখের ভাষায় পড়ে নিয়ে
হাঁটুতে কনুই রেখে বসল ও। আঙুলের ডগাগুলো এক করে বুঝিয়ে বলল কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কাটছে তার দিবস নিশির প্রতিটি মুহূর্ত। বলল, প্রফেসর মরিয়ার্টির নাম কখনো শুনেছ? জন্মেও না। এ ব্যাপারেরও মজাই তো সেখানে। একেই বলে প্রতিভা। সারা লন্ডন ছেয়ে আছে সে, অথচ কেউ তার নাম শোনেনি। অপরাধ ইতিহাসে তুঙ্গে পৌঁছেছে সে শুধু এই কারণেই। ওয়াটসন, এই দুষ্ট ব্রণটিকে যদি সমাজ থেকে নির্মূল করতে পারি তাহলেই বুঝব আমার কর্মজীবনে চূড়ান্ত সাফল্য এসেছে। অবসর নিয়ে তখন বাকি জীবনটা শান্তিতে কাটাতেও আপত্তি নেই। স্ক্যান্ডিনেভিয়ার রাজপরিবারের মামলা আর ফরাসি সাধারণতন্ত্রের সমস্যা সমাধান করে যে অবস্থায় পৌঁছেছি তাতে বাকি জীবনটা রাসায়নিক গবেষণা নিয়ে পরম শান্তিতে মনের সুখে কাটিয়ে দিতে পারি। কিন্তু শান্তি আর পাবো না, সুখে দিন আমার কাটবে না যতদিন জানব প্রফেসর মরিয়ার্টির মতো একটা দুরাত্মা বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে লন্ডনের পথে ঘাটে। তার সঙ্গে টক্কর দেওয়ার মতোই কেউ নেই এ শহরে। কিন্তু সে করেছে কি? অসাধারণ তার কর্মজীবন। সদ্বংশজাত, উচ্চশিক্ষিত, গণিত শাস্ত্রে অসাধারণ প্রতিভাবান, অঙ্কে অমন মাথা কোটিতে গুটি পাওয়া যায়। 21 বছর বয়সে বীজগণিতের বাইনোমিয়াল থিওরেম নিয়ে আশ্চর্য এক প্রবন্ধ লিখে টনক নড়িয়েছে পাকা গণিতবিদদের। প্রবন্ধটা স্বীকৃতি পেয়েছে সারা ইউরোপে। এই প্রবন্ধের জোরেই ছোটোখাটো একটা ইউনিভার্সিটিতে পড়িয়েছিল, কিন্তু পৈশাচিক কাজ করার ঝোঁক পেয়েছিল সে জন্মসূত্রে। রক্তে লুকিয়েছিল একটা ক্রূর অপরাধী, একটা শয়তানি প্রবৃত্তি। গাণিতিক প্রতিভায় তা বিলুপ্ত না হয়ে বিপজ্জনকভাবে বেড়ে উঠেছিল। অসাধারণ মানসিক শক্তির দৌলতে কুটিল কাজ করার ক্ষমতাও বেড়ে গেল সীমাহীনভাবে। অনেক রকম ভয়ঙ্কর কথা শোনা যেতে লাগলো তার সম্পর্কে। শেষকালে অধ্যাপনা ছেড়ে দিয়ে চলে এলো লন্ডনে। সেনাবাহিনীর শিক্ষণ উপদেষ্টা হয়ে জাঁকিয়ে বসলো শহরে। সাধারণ মানুষ তার চাইতে এর বেশি খবর রাখে না। কিন্তু আমি তোমাকে যা বলবো তা আমি নিজে খুঁজে পেতে জানতে পেরেছি। ওয়াটসন, বিরাট এই শহরের অপরাধী মহলের নারী নক্ষত্রের খবর আমি রাখি। আমার চাইতে উঁচু মহলের অপরাধীদের খবর আর কেউ রাখে না। অনেক দিন ধরেই আঁচ করছিলাম একটা অদৃশ্য শক্তি প্রচ্ছন্ন থেকে যেন সুতো ধরে নাচিয়ে চলেছে লন্ডনের বাঘা বাঘা অপরাধীদের। সে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তার পরিকল্পনা মতোই সব চলছে। খুন, ডাকাতি, জালিয়াতি ইত্যাদি বহুবিধ অপরাধের পেছনে বারবার এই প্রচণ্ড শক্তির অস্তিত্ব আমি টের পেয়েছি। দেখেছি আইনের খপ্পর থেকে বারবার এই শক্তি অপরাধীদের রক্ষে করে এসেছে। যেসব মামলা আমার হাতে আসেনি সেসবের মধ্যে এই প্রাণশক্তির খেলা আমি টের পেয়েছি। অনেক চেষ্টা, অনেক কষ্টের পর বিপদকে পদে পদে অতিক্রম করে আমি এই নাটের গুরুটির সন্ধান পেয়েছি। এই সেই বিখ্যাত প্রফেসর মরিয়ার্টি। ওয়াটসন, অপরাধ দুনিয়ার সম্রাট নেপোলিয়ন বলতে গেলে প্রফেসর মরিয়ার্টিকেই বোঝায়। মাকড়সার মতো জাল পেতে সে ঠিক মাঝখানটিতে বসে থাকে। নিজে নড়ে না, কিচ্ছু করে না, শুধু পরিকল্পনা করে। বিশাল সংগঠনের অগুন্তি অপরাধী তার চক্রান্ত অনুসারে একটার পর একটা অপরাধ করে বেড়ায়। যদি ধরা পড়ে এই প্রফেসরই টাকা ছড়িয়ে উকিল ব্যারিস্টার লাগিয়ে তাকে ছাড়িয়ে আনে। কিন্তু ঘুণাক্ষরেও কেউ কল্পনা করতে পারে না নাটের গুরুটি আসলে কে। তার বিরাট সংগঠনের অসাধ্য কিছু নেই। যে কোনো কুকাজ করতে তারা পোক্ত। কাউকে খুন করার দরকার হলে, কারো ঘর
তল্লাশির প্রয়োজন হলে বা মূল্যবান দলিলপত্র উধাও করে দেওয়ার প্রয়োজন দেখা দিলে শুধু প্রফেসরকে খবর দিলেই হলো। নিজের লোক দিয়ে সুচারুভাবে কুকর্মটি করিয়ে দেবে সে। ধরা পড়লে খালাস করেও আনবে। ওয়াটসন, আমার নিজস্ব বিচার বুদ্ধি আর বিশ্লেষণী ক্ষমতা দিয়ে তিল তিল করে এগিয়ে দুস্তর বাধাবিঘ্ন পেরিয়ে শয়তান শিরোমণি এই প্রফেসরের নাগাল আমি ধরেছি। এখন উঠে পড়ে লেগেছি দেশের লোকের সামনে এর মুখোশ খুলে সংগঠনটা সমূলে উৎপাটন করতে। কিন্তু মহাধরিবাজ এই প্রফেসর নিজেকে হাজার গণ্ডির মধ্যে এমন আগলে রেখে দিয়েছে, কাছে যায় কার সাধ্য। আইনের চোখে সে নির্দোষ। কোনো রকমভাবেই তার অপরাধ আদালতে প্রতিপন্ন করা যায় না। 3 মাস এক নাগাড়ে আমি সাক্ষ্য আর প্রমাণ খুঁজেছি, যাতে তাকে আদালতে টেনে নিয়ে দায়রা সোপর্দ করতে পারি। এই 3 মাসে হাড়ে হাড়ে বুঝেছি, বুদ্ধির যুদ্ধে আমার যোগ্য প্রতিদ্বন্দ্বী বলতে যদি কেউ দুনিয়ায় থাকে তবে সে এই প্রফেসর মরিয়ার্টি। আমার অসাধ্য সাধনের ক্ষমতার কথা তুমি তো জানো ভায়া, কিন্তু আমাকেও বারে বারে ঘোল খাইয়ে ছেড়েছে মহা ধুরন্ধর পিশাচশ্রেষ্ঠ কুটিল সম্রাট প্রফেসর মরিয়ার্টি। কিন্তু মানুষ মাত্রই ভুল করে, তা সে যত বড় প্রতিভাবানই হোক না কেন। প্রফেসরও ছোট্ট একটা ভুল করে বসলো একদিন। সেই ভুলের সুযোগ নিয়ে আমি তার অনেক কাছে এগিয়ে এসেছি। চারধারে জাল গুটিয়ে এনেছি। ছোট্ট কিন্তু মারাত্মক ভুলের দৌলতেই আর কয়েকদিনের মধ্যেই তার দলের সব কটা রাঘব বোয়ালকে একসঙ্গে টেনে তুলব। ধরো সামনের সোমবারেই দল বল সমেত পুলিশের হাতে ধরা পড়বে প্রফেসর মরিয়ার্টি এবং শুরু হবে এই শতাব্দীর সবচেয়ে বড় ফৌজদারি মামলা। পরিষ্কার হয়ে যাবে 40টা জটিল রহস্য এবং গলায় দড়ি পড়বে সব কটা বাছা ধনের। কিন্তু সামান্য তাড়াহুড়ো করলেই ওরা হাত ফসকে পালাতে পারে শেষ মুহূর্তেও। সব ভালো হতো যদি এত কাণ্ড প্রফেসরের অজ্ঞাতসারে করতে পারতাম, কিন্তু লোকটা এত ধরিবাজ যে বলবার নয়। তাকে জালে ফেলবার জন্যে আমি যা যা করেছি তার প্রতিটি সে লক্ষ্য করেছে এবং পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নাছোড় বান্দার মতো আমি অন্য দিক দিয়ে তাকে ধরেছি। নীরব এই দ্বন্দ্বের কাহিনী যদি কোনোদিন লেখা হয়, দেখবে গোয়েন্দাগিরির ইতিহাসে এই রকম গৌরবময় বুদ্ধি সমুজ্জ্বল ঘটনা আর দ্বিতীয়টি নেই। বুদ্ধির খেলায় এত চমক আমি কখনো দেখাতে পারিনি। বারে বারে এভাবে পর্যদস্তও কখনো হয়নি। প্রতিদ্বন্দ্বীর হাতে এরকম নাকানি চোবানি কখনো খাইনি। সে যত গভীরে তলিয়েছে আমি তার চাইতেও গভীরে ডুব দিয়েছি। আজ সকালেই শেষ ব্যবস্থা সাঙ্গ হয়েছে। আর মাত্র 3 দিনের মধ্যেই লীলা খেলা শেষ হবে প্রফেসরের। ঘরে বসে এইসব ভাবছি, এমন সময়ে দরজা খুলে আমার সামনে এসে উপস্থিত হলো স্বয়ং প্রফেসর মরিয়ার্টি। ওয়াটসন, আমার স্নায়ু পাতলা নয়, কিন্তু যে আমার দিবানিশির চিন্তা জুড়ে রয়েছে, হঠাৎ তাকে সামনে দেখে বেশ চমকে উঠলাম। এ মূর্তির প্রতিটি বর্গ ইঞ্চি আমার মুখস্থ। অত্যন্ত রোগা এবং লম্বা কপালটা সাদা গম্বুজের মতো ঠেলে বার করা। কোটরে ঢোকানো 2 চোখে অন্তর্ভেদী দৃষ্টি, দাড়িঘোপ কামানো, মুখ পাণ্ডুর, তাপসিক সৌম্যতা সমৃদ্ধ। অধ্যাপক জীবনের আমেজ যেন এখনও আকৃতিতে লেগে রয়েছে। অতিরিক্ত পড়াশোনা করার দরুন 2 কাঁধ গোল, মাথা সামনে ঝুঁকে রয়েছে, একটু কোলকুজো ভাব। অদ্ভুত সর্পিল ভঙ্গিমায় মাথাটা এক নাগাড়ে দুলছে ডাইনে থেকে বাঁয়ে। সাপ যেভাবে ফনা দোলায় ঠিক সেইভাবে। 2 চোখে নিঃসীম কৌতূহল জাগিয়ে
ভুরু কুঁচকে আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল প্রফেসর। বললে, মাথার সামনের দিকটা ভেবেছিলাম আরও পরিণত হবে। ড্রেসিং গাউনের পকেটে গুলিভরা রিভলভারের ঘোড়ায় আঙুল রাখা কিন্তু খুবই বিপজ্জনক অভ্যেস। ব্যাপারটা হয়েছে কি, প্রফেসরের অকস্মাৎ আবির্ভাবের সঙ্গে সঙ্গেই বুঝেছি আমার প্রাণহানি ঘটতে পারে এবার। তাই চোখের নিমেষে ড্রয়ার থেকে রিভলভার নিয়ে ড্রেসিং গাউনের পকেটে রেখে বাগিয়ে ধরেছিলাম তার দিকে। এখন তা বার করে রাখলাম টেবিলের উপর। প্রফেসরের চোখে যে দৃষ্টি দেখেছিলাম, মিটিমিটি হাসির ছটাতেও তার ভয়াবহতাটা ঢাকা পড়েনি। হাতের কাছে রিভলভার দেখে তাই স্বস্তি বোধ করছিলাম। প্রফেসর বলল, আমাকে দেখছি চেনেন না, ঠিক উল্টো। আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি। চেয়ারটা টেনে নিয়ে বসুন। 5 মিনিট সময় দিলাম, যা বলবার বলুন। যা বলবো বলে এসেছি তা আপনি জানেন, তাহলে আমার জবাবটাও আপনি জানেন, বললাম আমি। এই কি শেষ কথা? এক্কেবারে। পকেটে হাত দিল প্রফেসর। তৎক্ষণাৎ ছোঁ মেরে পিস্তল তুলে নিলাম, কিন্তু পকেট থেকে একটা স্মারক পত্রিকা বার করল প্রফেসর। তাতে লেখা অনেকগুলো তারিখ। বললে, 4 জানুয়ারি আমার পথ মারিয়েছেন আপনি, 23-এ উত্ত্যক্ত করেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি সাংঘাতিক রকম ঝামেলায় ফেলেছেন, মার্চের শেষে আমার সব পরিকল্পনা ভণ্ডুল করে ছেড়েছেন, আর এখন এই এপ্রিলের শেষে এমন জাল বিস্তার করেছেন যে আমার ব্যক্তিগত স্বাধীনতা পর্যন্ত ক্ষুণ্ণ হতে চলেছে। আপনার বিরামহীন উৎপাতের জন্যই এই বিপদে পড়েছি আজ। অসম্ভব এই পরিস্থিতি আমি আর সহ্য করতে পারছি না। আমি বললাম, কিছু প্রস্তাব থাকলে ঝেড়ে কাশুন মশাই, আমার পথ থেকে সরে দাঁড়ান। সোমবারের পর, বললাম আমি। ছি ছি মিস্টার হোমস, আপনার মতো বুদ্ধিমান মানুষের মুখে এ কথা শোভা পায় না। এর পরিণাম ভালো হবে না। হাসছেন? বেশ বেশ, হেসে নিন, কিন্তু আমার কথায় নড়চড় হয় না জানবেন। এবার যে রাস্তা ধরব তাতে আপনার সর্বনাশ করে ছাড়ব। বিপদ আমার নিত্যসঙ্গী। ধুর মশাই, বিপদের কথা বলছে কে? একেবারে শেষ হয়ে যাবেন যে। আপনার যত বুদ্ধি থাক না কেন, আমার এই সংস্থার শক্তি এখনও আঁচ করতে পারেননি। একেবারে চিরে চ্যাপ্টা করে ছেড়ে দেব। উঠে দাঁড়িয়ে বললাম, আমায় যে এখনই বেরোতে হবে। প্রফেসরও উঠে দাঁড়ালো, নীরবে চেয়ে রইল। তারপর বিষণ্ণভাবে মাথা নেড়ে বললে, মিস্টার হোমস, আপনার জন্য দুঃখ হচ্ছে। আপনি কি কি চাল চেলেছেন সব আমি জানি। সোমবারের আগে আপনি আমাদের গায়ে হাত দিতে পারবেন না। আপনি ভেবেছেন আপনার সঙ্গে আমার এই দ্বন্দ্বযুদ্ধে আমাকে হারাবেন, কাঠগড়ায় দাঁড় করাবেন, শেষ পর্যন্ত খতম করবেন। ভুল মিস্টার হোমস, আপনি কিছুই করতে পারবেন না। আমাকে শেষ করতে গিয়ে নিজেই শেষ হয়ে যাবেন। আমি বললাম, মিস্টার মরিয়ার্টি, আপনাকে শেষ করার পর যদি আমাকে শেষ হয়ে যেতে হয় তাতে দুঃখ নেই। হিংস্র হায়নার মতো গর্জে উঠল প্রফেসর। প্রথম সম্ভাবনাটা ঘটবে কি না জানি না, কিন্তু দ্বিতীয়টা অবধারিত বলে চোখ মিটমিটিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ওয়াটসন, সেই থেকে আমি অস্বস্তির মধ্যে রয়েছি। প্রফেসর কখনো ফাঁকা ভয় দেখায় না। এর মধ্যে চড়াও হয়েছে তোমার উপর। মাই ডিয়ার ওয়াটসন, প্রফেসর মরিয়ার্টি কখনো পায়ের তলায় ঘাস গজাতে দেয় না। আজ দুপুরে অক্সফোর্ড স্ট্রিটে কাজে গিয়েছিলাম। মোড়ের মুখে একটা ঘোড়ার গাড়ি আরেকটু হলে চেপে দিত। লাফিয়ে উঠলাম ফুটপাতে। গাড়িটা অদৃশ্য হয়ে গেল। একটু পরে একটা থান ইট পায়ের কাছে পড়ে গুঁড়িয়ে গেল। তৎক্ষণাৎ পুলিশ নিয়ে পাশের বাড়িতে উঠলাম। কেউ নেই। জড়ো করা ইট আর টালি ছাড়া কিছু নেই ছাদে। পুলিশ বললে, হাওয়ায় একটা ইট খসে পড়েছে। ঘোড়ার গাড়ি চেপে ভাইয়ের বাড়ি গিয়ে সারাদিন কাটিয়ে তোমার এখানে আসবার সময় একজন লাঠি নিয়ে তাড়া করলো। ঘুষি মেরে তার দাঁত কপাটি উড়িয়ে দিলাম বটে, থানাতেও পাঠালাম। কিন্তু 10 মাইল দূরে ব্ল্যাকবোর্ডে অঙ্ক কষছে যে গণিত বৃত্তি,
তার গায়ে আঁচড় কাটতে পারলাম না। ভায়া, সেই জন্যেই তোমার ঘরে ঢুকে জানলা বন্ধ করেছি। কথা শেষ হলে পালাবো বাগানের পাঁচিল টপকে। শার্লক হোমস চিরকালই দুঃসাহসী, কিন্তু মাথার উপর মরণের খাঁড়া নিয়ে সেদিন যেরকম নিশ্চিত নির্বিকারভাবে বিপদের বিবরণ দিতে শুনলাম, তেমনটি কখনো দেখিনি। বিমুগ্ধ বিস্ময়ে বললাম, রাতটা এখানে থাকবে তো? পাগল, তাতে তুমি বিপদে পড়বে। পরিকল্পনা মতো পুলিশ এখন ওদের পেছনে লেগে থাকুক, আমি গা ঢাকা দিয়ে থাকতে চাই। তোমাকে চাই, তোমাকে ডাকছি, সেই জন্যে চলো ইউরোপ ঘুরে আসি। আমার অসুবিধা হবে না, রোগীর ভার প্রতিবেশী ডাক্তারের হাতে দিয়ে যাব। কাল সকালে বেরোতে পারবে? নিশ্চয়। তাহলে ঠিক যা বলবো তাই হবে। মনে রেখো, ইউরোপের সবচেয়ে জাহাবাজ, সবচেয়ে ধড়িবাজ, সবচেয়ে বিপজ্জনক লোকের সঙ্গে দ্বৈরথ সমরে নেমেছি আমি। আজকে রাতেই তোমার মালপত্র লোক মারফত ভিক্টোরিয়া স্টেশনে পাঠিয়ে দেবে। কাল সকালে যাকে গাড়ি ডাকতে পাঠাবে সে যেন প্রথম দুটো গাড়ি যেচে আসতে চাইলেও ছেড়ে দিয়ে তৃতীয় গাড়িটা নেয়। গাড়ি এলেই তুমি তাতে লাফিয়ে উঠে লাউডার আর্কেডের এই ঠিকানায় গাড়ি হাঁকাতে বলবে। আর্কেড এ পৌঁছেই দৌড়ে ওপারে পৌঁছবে ঠিক 9:15 দেখবে ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে একটা ব্রহাম গাড়ি, কোচওয়ানের গায়ে লাল কলারওয়ালা কালো কোট। এই গাড়িতে চেপে ভিক্টোরিয়া স্টেশনে পৌঁছবে। কন্টিনেন্টাল এক্সপ্রেস যখন ছাড়ে ঠিক তখন তুমি স্টেশনে থাকবো। ইঞ্জিনের পেছনে ফার্স্ট ক্লাস বগির সেকেন্ড কামরাটা আমার জন্যে রিজার্ভ করা আছে। এই বলে হোমস পেছনের বাগানে গিয়ে পাঁচিল টপকে ঝাঁপ দিল সে রাতের মতো, পাছে আমার ক্ষতি হয়। তাই হাজার অনুরোধ ও উপরোধে রাতটা কাটিয়ে গেল না আমার ডেরায়। পরের দিন অক্ষরে অক্ষরে মেনে চললাম ওর নির্দেশ। স্টেশনে পৌঁছে রিজার্ভড কামরায় উঠে বসলাম বটে, কিন্তু যার জন্যে আসা সেই হোমসেরই টিকি দেখতে পেলাম না। ট্রেন ছাড়তে তখন মাত্র 7 মিনিট বাকি, অথচ নিপাত্তা। ভীষণ উদ্বেগে পড়লাম। এর মধ্যে নতুন বিপত্তি উপস্থিত হলো এক থুরথুরে বুড়ো ইটালিয়ান পাদ্রীকে নিয়ে। ভদ্রলোক ইংরাজি জানেন না, আমিও ইটালি ভাষা জানি না। তিনি মুটের সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজিতে ঝগড়া টগড়া করার কোনো ফাঁকে যে আমাদের রিজার্ভার কামরায় উঠে বসেছেন জানতাম না। যখন দেখতে পেলাম তখন ট্রেনের বাঁশি পড়ে গেছে। ভদ্রলোককেও বোঝাতে পারলাম না যে এটা রিজার্ভড কামরা। তাছাড়া হোমস শেষ পর্যন্ত না আসায় এবং নিশ্চয় মারাত্মক কোনো বিপদে পড়েছে বুঝতে পেরে আমার তখন মাথার ঘায়ে কুকুর পাগল হওয়া অবস্থা। ট্রেন নড়ে উঠতেই কিন্তু শার্লক হোমসের সকৌতুক বাণী শুনলাম ঠিক কানের কাছটিতে। ভায়া ওয়াটসন, এখনও পর্যন্ত গুড মর্নিং বলনি কিন্তু আমাকে। সচমকে ফিরে তাকালাম থুরথুরে বুড়ো তালের নুড়ো সেই পাদ্রিটার দিকে। দেখতে দেখতে মিলিয়ে গেল তার মুখের অজস্র চামড়ার ভাঁজ আর বলিরেখা। চিবুকে ঠেকা নাকটা উঠে এলো স্বাভাবিক অবস্থায়। নিচের ঠোঁটটা আর ঝুলে রইল না বিশ্রীভাবে। উধাও হলো অস্ফুট বকুনি। নিষ্প্রভ চোখে জাগ্রত হলো স্ফুলিঙ্গ এবং শির দ্বারা ভাঙা কুঁজো চেহারাটা সিধে হয়ে গেল নিমেষের মধ্যে। বুড়ো পাদ্রির নড়বড়ে চেহারার মধ্যে থেকে যেন জাদুমন্ত্র বলে বেরিয়ে এলো শার্লক হোমস। কী সর্বনাশ, দারুণ চমকে দিয়েছ। চাপা গলায় হোমস বললে, হুঁশিয়ার, ওই দেখো মরিয়াটি এসে গেছে। ট্রেন তখন গড়াচ্ছে। ভিড় ঠেলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো লম্বা মতো এক ব্যক্তি। পাগলের মতো হাত নেড়ে ট্রেন থামাতে চাইল বটে, কিন্তু তখন আর কোনো উপায় নেই। দেখতে দেখতে প্ল্যাটফর্ম ছাড়িয়ে বেরিয়ে এলো ট্রেন। হাসতে লাগলো হোমস। হ্যাঁ, দেখলে তো, এত সাবধান হয়েও ঠিক খবর পেয়েছেও। যাই হোক, শেষ পর্যন্ত ফাঁকি দিতে পেরেছি বলে উঠে দাঁড়িয়ে ছদ্মবেশের সরঞ্জাম প্যাক করে ঢুকিয়ে রাখলো ব্যাগের মধ্যে। বলল, ওয়াটসন, সকালের কাগজ দেখেছ?
না। বেকার স্ট্রিটের খবর তাহলে শোনোনি? বেকার স্ট্রিটের আবার কি খবর? শার্লক হোমস বিদায় নিলেন। কাল রাতে আমাদের ওই দুখানা ঘরে আগুন লাগানো হয়েছিল। খুব একটা লোকসান অবশ্য হয়নি। বলো কি, ওদের লেঠেল পুলিশে ধরা পড়ার পর ভেবেছিল বেকার স্ট্রিটে ফিরে গিয়েছি, তাই আগুন লাগিয়েছিল ঘরে। এখানে এসেছে তোমার পেছন নিয়ে। আমাকে ওরা হারিয়ে ফেলেছিল। যা যা বলেছিলাম করেছিল তো? আরে হ্যাঁ, কালো কোট গায়ে কচুয়ানটি আমার ভাই মাইক্রফট। এ বিপদে পড়লে ভাড়াটে লোকের চেয়ে নিজের লোক বেশি কাজ দেয়। যাক, এবার মরিয়ার্টিকে নিয়ে ভাবা যাক। মরিয়ার্টি আর আমাদের নাগাল পাবে না। ভুল বন্ধু, ভুল। মরিয়ার্টিকে কখনো এত ছোট করে দেখো না। আমার চেয়ে বুদ্ধি তার মোটেই কম নয়। আমি হলে কি করতাম বলো তো? কি? স্পেশাল ট্রেন ভাড়া করতাম। তাতেও নাগাল পেতে না। ঠিক উল্টো। এই ট্রেন ক্যান্টারবেরিতে কিছুক্ষণ দাঁড়ায়। স্টিমার ছাড়তেও মিনিট 15 সময় লাগে। তার মধ্যেও আমাদের ধরে ফেলবে। খুনি আসামি নাকি আমরা? ওকেই বরং পৌঁছানোর সঙ্গে সঙ্গে ধরিয়ে দিলে হয় না? তাতে আমার 3 মাসের হাড় ভাঙা খাটেনি জলে যাবে। পালের গোদাটিকে ধরতে গিয়ে দলের অন্য রাঘব বলগুলো জাল কেটে ভাগল বা হবে। কিন্তু যদি সোমবার পর্যন্ত অপেক্ষা করি, সব মিয়াকে একসঙ্গে জাল টেনে তোলা যাবে। না হে না, এখন নয়, সবুর করতে হবে। তাহলে এখন উপায়? ক্যান্টারবেরিতে নেমে যাব। মালপত্র নিয়ে ট্রেন চলে যাক। আমরা নিউ হ্যাভেনের ট্রেন ধরে বেরিয়ে পড়ব দেশ ভ্রমণে। নানা দেশ ঘুরে পৌঁছব সুইজারল্যান্ডে। চোরের মতো এইভাবে পালিয়ে বেড়াতে হবে শুনে পা থেকে মাথা পর্যন্ত জ্বলে গেল আমার। কিন্তু তর্ক করলাম না। ক্যান্টারবেরিতে নেমে ট্রেন ছেড়ে দিলাম। নিউ হ্যাভেনের ট্রেন তখনও 1 ঘন্টা পরে। এমন সময় চাপা গলায় হোমস বলে উঠল, ওয়াটসন, ওয়াটসন, ওই দেখো। দেখলাম দূরের ক্যান্ট বনানী থেকে উল্কা বেগে ধোঁয়া পেছনে উড়িয়ে বেরিয়ে আসছে একটা স্পেশাল ট্রেন। একখানা বগি নিয়ে ছুটছে একটা ইঞ্জিন। তাড়াতাড়ি মালপত্রের আড়ালে লুকিয়ে পড়লাম। 2 বন্ধু মুখের ওপর ধোঁয়া আর বাষ্প ছড়িয়ে দিয়ে নক্ষত্রবেগে পাশ দিয়ে বেরিয়ে গেল স্পেশাল। দিগন্তে মিলিয়ে গেল গাড়ি। হোমস বললে, তার মানে ঘটে বুদ্ধি একটু কম আছে। তোমার লাইনে ভেবে নিয়ে যদি এখানে থামতো প্রফেসর, তাহলে কি হতো? আমাকে খুন করতো। সে যা বলে গেছে তাই করতো। 2 দিন পরে স্ট্র্যাসবুর্গে পৌঁছে লন্ডনে টেলিগ্রাম করে খবর নিল হোমস। ভীষণ রেগে গেল যখন শুনল প্রফেসর মরিয়ার্টি বাদে সবাই ধরা পড়েছে। রাগে গড় গড় করতে করতে টেলিগ্রামখানা ফায়ার প্লেসে ফেলে দিয়ে বললে, ওয়াটসন, আমি জানতাম ও পালাবে। আমি থাকলে এমনটা হতো না। যাকগে ভায়া, তুমি এবার লন্ডনে গিয়ে রুগী সামলাও। আমাকে একা লড়তে দাও প্রফেসরের সঙ্গে। জীবন মরণের এ খেলায় তোমাকে সঙ্গে রাখতে চাই না। কিন্তু অত সহজে যুদ্ধফেরত একজন প্রাণের বন্ধুকে বিপদের সময়ে ঝেড়ে ফেলা যায় না। শার্লক হোমসও পারল না। ঝাড়া 1 ঘন্টা কথা কাটাকাটির পর সেই রাতেই 2 বন্ধু জেনেবার পথে পাড়ি জমালাম। এক দেশ থেকে আর এক দেশে, পাহাড় থেকে পাহাড়ে, গ্রাম থেকে গ্রামে, কখনো পায়ে হেঁটে, কখনো গাড়ি নিয়ে টোটো করলাম 2 বন্ধু। প্রকৃতির লীলা নিকেতনের সৌন্দর্য কিন্তু মুহূর্তের জন্যেও শার্লক হোমসের মন থেকে প্রফেসরের চিন্তা দূর করতে পারেনি। বিপদ যে পায়ে পায়ে ঘুরছে তা ওর চকিত চাহনি দেখে বুঝেছি। দূর গ্রামাঞ্চলেও প্রতিটি লোকের দিকে সজাগ চাহনি নিক্ষেপ দেখে উপলব্ধি করেছি কাউকেও বিশ্বাস করছে না। একবার পাহাড়ি পথে হঠাৎ হুড়মুড় করে একটা মস্ত আলগা পাথর গড়িয়ে গিয়ে সশব্দে পড়ল লেকের জেলে। তৎক্ষণাৎ ঝড়ের বেগে পাহাড়ের মাথায় উঠে গিয়ে চারপাশ দেখল হোমস, কিন্তু কাউকে দেখতে পেল না। গাইড বললে, ও কিছু নয়, এই অঞ্চলে ওভাবে পাথরের চাঙড় হামেশা পড়ে। শার্লক হোমস মুখে কিছু বলল না, শুধু হাসল। বিচিত্র সেই হাসি দেখেই বুঝলাম কালান্তক যমদূতের মতো
কার করাল ছায়া আঠার মতো লেগে রয়েছে তার সামনে। সে যা ভয় করেছিল তাই সত্যি হতে চলেছে। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে জেনেও বন্ধুবরের মুখে মৃত্যুর ছায়া দেখিনি, বরং জীবনে ওকে এমন ফুর্তিবাজ অবস্থাতেও দেখিনি। ঘৃণ্য কীট প্রফেসর মরিয়ার্টির কবল থেকে সমাজকে শেষ পর্যন্ত মুক্ত করার স্বপ্নে মশগুল থেকেছে অহরাত্র। আমাকে বুঝিয়েছে, ওয়াটসন, দুঃখ কিসের, জীবনটা তো বাজে নষ্ট করিনি। আমার জন্যই লন্ডনের লোক এখন থেকে শান্তিতে জীবন কাটাতে পারবে। আমার সব কীর্তির শেষে যেন একটা কীর্তি স্বর্ণাক্ষরে লেখা থাকে, ইউরোপের সবচেয়ে ভয়ানক চালাক কুচক্রী লোকটাকে আমি জমালয়ে পাঠিয়েছি অথবা শ্রীঘরে পুড়েছি। এর পরের ঘটনা সংক্ষেপে সারছি। বিস্তারিত বলবার মতো মনের অবস্থা আমার নেই, তবে কিছুই বাদ দেব না, খুঁটিয়েই বলবো। 3রা মে মেরিনজেন গ্রামে একটা সরাইখানায় উঠলাম। বৃদ্ধ মালিক বললেন, রাইখেনবাগ জলপ্রপাতটা যেন দেখে যাই। 4ঠা মে বিকেল নাগাদ রওনা হলাম। রোজেনলাউ গ্রামের দিকে যাওয়ার পথে দেখতে পেলাম রাইখেনবাগ জলপ্রপাত। সে কি ভয়াবহ দৃশ্য! বুক কেঁপে ওঠে, কানের পর্দা ফেটে যায়, স্মৃতির পর্দায় আতঙ্কের শিহর চিরকালের মতো লেগে থাকে। বরফ মেশানো সবজে জলস্রোত ভীম বেগে বজ্রনাদে ধেয়ে পড়েছে বহু নিচে। দুপাশের কুচকুচে কালো খোঁচা খোঁচা ধারালো বল্লমাকৃতি পাথরের মধ্য দিয়ে। বাড়িতে আগুন লাগলে যেভাবে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া ওঠে, সেইভাবে জলভাস্প উঠছে তো উঠছেই। সৃষ্টির প্রথম মুহূর্ত থেকে বিরাম নেই, এক মুহূর্তের জন্যও বিরাম নেই বিপুল বেগে বিকট শব্দে ফুটন্ত জলধারার আছড়ে পড়ার মধ্যেও। চাপা গুম গুম সেই বীভৎস শব্দ শুনলে মনে হয় যেন অমানসিক অর্ধেক পশু অর্ধেক মানুষের রক্ত জল করা আকাশ ফাটা বিকট হাহাকার। কিনারায় দাঁড়িয়ে নিচের দিকে চেয়ে থাকলেও মাথা ঘুরে যায়। পথ মাঝখানে শেষ হয়েছে। প্রপাতের একদম ধার পর্যন্ত না যাওয়া গেলেও প্রপাত দেখতে অসুবিধে হয় না। আমরাও শেষ পর্যন্ত আর গেলাম না। ফিরতে যাচ্ছি এমন সময় ছুটতে ছুটতে এলো একটা সুইস ছোকরা। চিঠি পাঠিয়েছে মেরিনজেন গ্রামের সরাইখানার বুড়ো মালিক। ডাক্তার ওয়াটসন এখুনি এলে বড় উপকার হয়। একজন ইংরেজ মহিলা দেশ দেখতে এসে হঠাৎ সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছেন। ইংরেজ ডাক্তার ছাড়া সুইস ডাক্তার দেখাতে তিনি রাজি নন। হয়তো আর 1 ঘন্টা বাঁচবেন। তাহলেও শেষ মুহূর্তে একজন ইংরেজ ডাক্তারকে পাশে চাইছেন। শার্লক হোমসকে ছেড়ে যেতে মন চাইল না, কিন্তু মৃত্যু পথযাত্রিনীর শেষ অনুরোধ ঠেলে ফেলাও সম্ভব নয়। তাই ঠিক হলো হোমস রোজেনলাউ গ্রামে একা চলে যাবে। আমি মেরিনজেনে রুগী দেখে রাতে ওর কাছে যাব। আসবার সময় দেখে এলাম বুকের উপর 2 হাত রেখে পাহাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে নিমেষহীন চোখে দুরন্ত জলস্রোত দেখছে শার্লক হোমস। হায় রে, তখন যদি বুঝতাম এই দেখাই আমার শেষ দেখা। শেষ ধাপে পৌঁছে আবার ফিরে তাকালাম। জলপ্রপাত আর দেখতে পেলাম না বটে, তবে একজন দীর্ঘকায় ব্যক্তিকে দ্রুত পদক্ষেপে উঠে যেতে দেখলাম ওপর দিকে। সতেজ দৃপ্ত ভঙ্গিমায় তার যাওয়াটুকুই কেবল আমি দেখেছি। সবুজের পটভূমিকায় কালো ছায়ার মতো দেহ রাখার সবটুকু চোখে পড়েনি। একটু পরে রোগীর চিন্তায় লোকটিকে একদম ভুলে গেলাম। সরাইখানার সামনে পৌঁছালাম ঘণ্টাখানেকের মধ্যেই। দরজায় দাঁড়িয়েছিল বৃদ্ধ মালিক। আমাকে দেখে তো তিনি অবাক, চিঠি দেখে আরও অবাক। এই চিঠি তো তার লেখা নয়। কোনো ইংরেজ মহিলা তো অসুস্থ হয়নি সরাইখানায়। বললে, চিঠিতে সরাইখানার ছাপ রয়েছে দেখছি। বুঝেছি, আপনারা চলে যাওয়ার পরেই লম্বা মতো একজন ইংরেজ ভদ্রলোক এসেছিলেন। নিশ্চয় তিনিই লিখেছেন। আর বলছিলেন, বাকি কথা শোনবার আর সময় নেই তখন। ঝড়ের মতো ছুটলাম
যে পথে এসেছি সেই পথেই। নামতে লেগেছিল 1 ঘন্টা আর উঠতে লাগলো 2 ঘন্টা। হোমসকে শেষবারের মতো যেখানে দাঁড়িয়ে থাকতে দেখে গেছিলাম সেখানে গিয়ে শুধু তার ছড়িটা দেখলাম। ঠেস দেওয়া অবস্থায় রয়েছে পাহাড়ের গায়ে। সে নেই, আশেপাশে কোথাও নেই। 3 ফুট চওড়া এই সংকীর্ণ পথের একদিকে মৃত্যুকূপের মতো গভীর খাদ, আর একদিকে আকাশ ছোঁয়া পাহাড়। দুইয়ের মাঝে কার পথ চেয়ে সে দাঁড়িয়েছিল? প্রফেসর মরিয়ার্টির? সুইস ছোকরা তাহলে চতুর চূড়ামণি প্রফেসরের চর? শার্লক হোমস এখন কোথায়? প্রথমটা বিহ্বল হয়ে পড়লেও আস্তে আস্তে সামলে নিয়েছি নিজেকে। বন্ধুবরের পদ্ধতির সঙ্গে পরিচয় আমার দীর্ঘদিনের। সেই পদ্ধতি অনুসারে দেখলাম পায়ের ছাপ কোথাও আছে কি না। পেলামও না। 2 জন লোকের পায়ের ছাপ পাথুরে রাস্তার পরেই ভিজে কাদার উপর দিয়ে কিনারা পর্যন্ত গেছে, কিন্তু কোনো ছাপই আর ফিরে আসেনি। 2 জনের কেউই কাদা মারিয়ে ফেরেনি, অথচ কাদা এত নরম যে পাখি হেঁটে গেলেও দাগ পড়বেই। গেলাম কিনারা পর্যন্ত। সেখানকার কাঁটা ঝোপ আর ফান ছিঁড়ে খুঁড়ে একাকার হয়ে গেছে, কাদায় পিণ্ডি পাকিয়ে গেছে, যেন প্রকাণ্ড ধস্তাধস্তি করেছে 2 ব্যক্তি। তারপর মুখ বাড়ালাম সুগভীর খাদের অতল গহ্বর পানে। উত্থিত জলবাষ্প ফোয়ারার মতো ছিটকে এসে ভিজিয়ে দিল আমার মুখ। অর্ধমানবিক বিকট হাহাকারে ফেটে গেল যেন কানের পর্দা। ফাঁকে ফোঁকরে দৃষ্টি সঞ্চালন করেও চিহ্ন দেখতে পেলাম না কারো। বারবার বুক ফাটা চিৎকার করেও সাড়া পেলাম না কারো। হোমস সাড়া দিল না আমার ডাকে। শুধু বাতাস গুঙিয়ে উঠল, প্রপাত কেঁদে চলল। ধ্বনি আর প্রতিধ্বনির রেস দূরে মিলিয়ে গেল। ফিরে এলাম। কি অবস্থায় ফিরলাম তা শুধু আমিই জানি, আর ভগবান জানেন। হোমসের ফেলে যাওয়া ছড়ির কাছে ওর চকচকে সিগারেট কেসটাও রয়েছে দেখলাম। তলায় একটা চৌকোনা কাগজে মুক্তাক্ষরে লেখা আমার নামে একটা চিঠি। খুব যত্ন করে, যেন বেকার স্ট্রিটের বসবার ঘরে বসে গুছিয়ে শেষ চিঠি লিখে গেছে শার্লক হোমস। ভায়া ওয়াটসন, হিসেব নিকেশ করার জন্যে মরিয়ার্টি বসে রয়েছে। এই চিঠিখানা লিখবার সুযোগ সেই দিয়েছে। ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে কিভাবে আমার গতিবিধির খবর সে রেখেছিল, এখনই তা বুঝিয়ে দিল। প্রফেসরের অসাধারণ ক্ষমতা সম্পর্কে চিরকালই আমার ধারণা ভালো। এই কাহিনী শুনে তা দৃঢ়তর হলো। এই শেষ মুহূর্তেও একটা কথা ভেবে খুশি না হয়ে পারছি না। এই রকম একটা দুর্দান্ত কুশলী ব্যক্তির করাল ছায়া থেকে অবশেষে সমাজকে আমি চিরতরে রেহাই দিতে যাচ্ছি। যদিও তার জন্যেও খেসারত দিতে হবে বড্ড বেশি, এবং আমার বন্ধুবান্ধবরা প্রচণ্ড মানসিক আঘাত পাবে। বিশেষ করে দুঃখে ভেঙে পড়বে আমার সবচেয়ে প্রিয় বন্ধু তুমি। আগেই তোমাকে বলেছি, এ জীবনের সবচেয়ে বড় সংকটে এসে ঠেকেছে আমার কর্মজীবন, এবং এইটাই এর একমাত্র সম্ভবপর পরিণতি। আমার কীর্তিময় জীবনের পরিসমাপ্তিও সূচিত হবে এই ঘটনার মধ্যে দিয়ে, এবং তার চাইতে আনন্দময় ব্যাপার আমার কাছে আর কিছুই নেই। তোমার কাছে আর লুকাবো না। আমি বুঝতে পেরেছিলাম মেরিনজেন থেকে আসা চিঠিটা স্রেফ ভাওতা। তা সত্ত্বেও তোমাকে যেতে দিয়েছিলাম শেষ লড়াই লড়ব বলে। ইন্সপেক্টর প্যাটারসনকে বলবে পুরো দলটাকে দায়রা সোপার্ট করার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ একটা নীল খামে ভরে এম চিহ্নিত খুপড়িতে রেখেছি। খামের উপর মরিয়ার্টির নাম লেখা আছে। ইংল্যান্ড ত্যাগের আগেই আমার যাবতীয় বিষয় সম্পত্তি উইল করে আমার দাদা মাইক্রফটকে দিয়ে এসেছি। মিসেস ওয়াটসনকে আমার শুভেচ্ছা জানিয়ে, এবং তুমি নিজে জেনো জনমে মরণে আমি তোমার প্রাণের বন্ধু হয়ে রইলাম। তোমার একান্ত অন্তরঙ্গ শার্লক হোমস। এর পরের কাহিনী অল্প কথাতেই শেষ করে দিচ্ছি। বিশেষজ্ঞরা লণ্ডভণ্ড কাদামাটি পরীক্ষা করে এক বাক্যে বললেন, সত্যি 2 ব্যক্তির মধ্যে প্রচণ্ড মারপিট চলেছিল সেখানে। ওই অবস্থাতে মারপিট ছাড়া আর পথও ছিল না। দুজনে দুজনকে জড়িয়ে ধরে গড়াতে গড়াতে একসঙ্গে ঠিকরে গেছে
খাদের মধ্যে। দেহাবশেষ খুঁজে পাওয়া আর সম্ভব নয়। ঘুরপাক খাওয়া জল আর উত্তাল ফেনায় ভরা ভয়ঙ্কর ওই কটাহের অনন্ত শয্যায় ঘুমিয়ে থাকবে এ শতাব্দীর সবচেয়ে বিপজ্জনক অপরাধী এবং আইন শৃঙ্খলা রক্ষায় সর্বশ্রেষ্ঠ বীর পুরুষ। সেই সুইস তরুণটিকে আর খোঁজ পাওয়া যায়নি। ছোকরা যে প্রফেসর মরিয়ার্টির অগুন্তি মাইনে করা স্যাঙাতের অন্যতম, তাতে আর সন্দেহ নেই। কুখ্যাত দলটির পরিণতি শেষ পর্যন্ত কী হয়েছিল জনগণ তা ভালো করেই জানেন। দেশের লোক কোনো দিন ভুলতে পারবে না লোকান্তরিত মহাপুরুষ শার্লক হোমস সংগৃহীত সাক্ষ্য প্রমাণের দৌলতে কিভাবে সংগঠনের সমস্ত দুষ্কর্ম ফাঁস হয়ে যায় এবং প্রত্যেকে কড়া সাজা পায়। মৃত্যুর পরেও এইভাবে বুদ্ধির খেলা দেখিয়ে গেল আমার আশ্চর্য বন্ধুটি। দেখিয়ে দিল মৃত্যুর সঙ্গে সঙ্গে ফুরিয়ে যায়নি তার ক্ষমতার প্রভাব। মহাপাপিষ্ট দলপতিটি সম্বন্ধে খুব একটা সংবাদ মামলা চলার সময় প্রকাশ পায়নি, তাই কিছু অবিবেচক সমর্থক উঠে পড়ে লেগেছিল যাতে তার স্মৃতি চির উজ্জ্বল থাকে জনগণ মানসে। কিন্তু এই করতে গিয়ে এমন একজনকে তারা আক্রমণ করে চলেছে যার চাইতে জ্ঞানী আর সেরা পুরুষ আমার জীবনে আর আসেনি। প্রফেসর মরিয়ার্টির স্বরূপ আর শেষ দ্বন্দ্বের মর্মন্তুদ এই কাহিনী সবিস্তারে বর্ণনা করলাম শুধু সেই কারণেই